বড় আপনারা যদি একটু রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়ান, আপনারা দুই পাশে অবস্থান করুন, রাস্তাটা ক্লিয়ার রাখুন। আর এখানে এখানে দাঁড়াবে বিভিন্ন মিডিয়া, যেমন হচ্ছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, যে সমস্ত সাংবাদিক ভাইরা মাঠের ভেতরে বিভিন্নভাবে অবস্থান করছেন, তাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, এই আমাদের উপজেলা প্রশাসনের যে গ্যারেজ, এই গ্যারেজের সামনে সকলকে এসে আপনাদের অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠের ভেতরে আপনারা প্রবেশ করবেন না, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, আমাদের যেটা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাঘাত ঘটবে। আর গেটের সামনে যারা রাস্তার কাছে একটু জটলা করে আছেন, আমি অনুরোধ জানাচ্ছি ওই জায়গাটি একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। গেটের শহীদবৃন্দ সশস্ত্র সালাম জানান। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় শান্তির প্রতি কবুতর অবমুক্ত করলেন, এবারে বেলুন ওড়াবেন। এরপরেই আমরা যারা অংশগ্রহণ করবে এখানে মার্চ পাস্টের জন্য, তাদের আমরা মার্চ পাস্টের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি। এই বেলুন ওড়ানোর পর আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং অফিসার ইনচার্জ আবার ওনারা ফ্ল্যাগ স্ট্যান্ডে গিয়ে উপস্থিত হবেন। বেলুন উড়ালেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব বিদ্যালয় মাঠ আপনারা মাঠটা করার অনুমতি দিচ্ছেন। ধন্যবাদ। বাহিনীর সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীগণ ও সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 1971 সালের এই দিনে আমরা বহু প্রতীক্ষিত বিজয় অর্জন করি। এই আনন্দঘন মুহূর্তে আমি সকল আলমডাঙ্গাবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। মহাকালের ইতিহাসে স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন আমাদের এনে দিয়েছে একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র। বিজয়ের এই দিনে
আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী অকুতোভয় বীর শহীদদের, স্মরণ করছি সম্ভ্রম হারানো মা বোনদের, আরও স্মরণ করছি যুগে যুগে যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছে সেই সকল শহীদদেরকে। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আলমডাঙ্গা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সমর্থক, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্য সহ সর্বস্তরের জনগণকে, যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছিল। প্রিয়, আলমডাঙ্গার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আলমডাঙ্গা উপজেলা 1971 সালের মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও সম্মুখ যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে 18 ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল। এই অঞ্চলের মানুষজন স্বাধীনতার প্রাক্কালে থেকেই আন্দোলন সংগঠিত করে, যা পরবর্তীতে সশস্ত্র প্রতিরোধে রূপ নেয় এবং অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় এখানে, যা আলমডাঙ্গাকে বাংলাদেশের প্রথম রাজধানী ঘোষণার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। আলমডাঙ্গাবাসী, এখানে রয়েছে অনেক বদ্ধভূমি ও স্মৃতিস্তম্ভ, যা মুক্তিযুদ্ধে এবং আত্মত্যাগের এক অমর সাক্ষ্য বহন করে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলার সুদীর্ঘ ইতিহাসে অনেক গুণী ব্যক্তিত্ব রয়েছেন, যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রিয় আলমডাঙ্গাবাসী, একটি সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ও স্থিতিশীল রাষ্ট্র কাঠামোর জন্য পূর্ব শর্ত। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ শাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত 11 ডিসেম্বর আমাদের বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ আচরণ বিধিমালা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। আমি আলমডাঙ্গা উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালনের অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করি। প্রিয় আলমডাঙ্গাবাসী, এই স্বাধীনতা কোটি বাঙালির আত্মত্যাগ, সাহস এবং একতাবদ্ধ আন্দোলনের ফসল। আসুন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি প্রতিষ্ঠা করি, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশের পর মার্চ পাস্টে অংশ নিচ্ছে, মার্চ পাস্ট এগিয়ে আসছে জাতীয় পতাকাকে সালাম প্রদর্শনের জন্য বিএনসিসি আলমডাঙ্গা সরকারি কলেজ দল বিএনসিসি। এরপরে মার্চ পাস্ট হয়ে এগিয়ে আসছে আলমডাঙ্গা যুব রেড ক্রিসেন্ট সরকারি কলেজ দল, আলমডাঙ্গা যুব ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট সরকারি কলেজ দল। মার্চ পাস্টে তারা অংশ নিচ্ছে। এই যে ড্রাম বাজছে, ড্রাম বাজার শব্দ আমরা শুনতে পাচ্ছি, সেই দেখছি ড্রামের সাথে সাথে কি সুন্দরভাবে তাদের পা গুলো মাটিতে পড়ছে। যে দিনের পর আমি আলমডাঙ্গা একাডেমি বেশ কয়েকদিন ধরে তারা রিহার্সেল করেছে, তারা প্র্যাকটিস করেছে, কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গ্রামের ড্রিম শব্দের সাথে তারা মার্চ পাস করে এগিয়ে চলেছে। এরপরে মার্চ পাস্টে অংশগ্রহণ করছে আলমডাঙ্গার আরেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মার্চ পাস্ট ঐতিহ্যবাহী সংগঠন আলমডাঙ্গা ব্যায়ামাগারকে আমি এই কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, রাখার জন্য, খেলার সাথে সংশ্লিষ্ট রাখার জন্য, মনকে প্রফুল্ল রাখার জন্য যে সংগঠন গড়ে উঠেছিল 1980 সালে, সেই আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্যরা মার্চ পাস করছেন। আপনারা লক্ষ্য করছেন, আমরা দেখছি এখানে একদম তরুণ যুবক থেকে শুরু করে
60-70 বছরের মানুষ তারা কি স্পিড দিয়ে আজকে এই মার্চ পাস্টে অংশ নিচ্ছেন। কেউ কারোর বয়স এই তো আমরা পেছনে দেখছি হয়তো 10-12, আবার সামনে দেখছি মনে হচ্ছে আমাদের 1 মিনিট। জীবিত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের যেসব সদস্য এখানে উপস্থিত আছেন, সহকারী কমিশনার ভূমি জনাব আশিস কুমার বসু আলমডাঙ্গা মহোদয় উপস্থিত আছেন, অফিসার্স ইনচার্জ আলমডাঙ্গা থানা সহ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক, মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয়, তেনারা বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং আমাদের মঞ্চের সম্মুখে যারা উপস্থিত আছেন তাদেরকে আমাদের উপজেলা প্রশাসন থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে। আপনারা সকলেই সহযোগিতা করবেন। ট্রেনগুলো এখানে নামিয়ে প্রকাশ্যে জনগণকে ভয় দেখিয়ে এখানে কিন্তু হত্যা করা হয়েছে নৃশংসভাবে। পাশাপাশি কালিদাসপুর অঞ্চলেও অর্থাৎ নদীর ওপাশেও কিন্তু আমাদের আরেকটি বদ্ধভূমির মতো এরকম একটি মানুষকে হত্যা যজ্ঞ করার একটা প্রমাণ আমাদের কাছে মিলেছে। তারই ধারাবাহিকতায় আমাদের সেই সময়কার আমাদের জাতি সূর্য সন্তান তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর রক্তচক্ষুকে কিছু মনে না করে, রক্তচক্ষুকে ম্লান করে তারা কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সর্বপ্রথম আলমডাঙ্গা থানাতে তৎকালীন পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং আমাদের মুন্সিগঞ্জে একটি রাজাকার ক্যাম্প ছিল, সেই ক্যাম্প কিন্তু আমাদের বীর মুক্তিযোদ্ধারা ঘুরিয়ে দিয়ে প্রায় 240-42 জন পাক সেনা এসে ওরা নৃশংস হত্যাযজ্ঞ চালানো শুরু করলো। আমরা এই মাঠ থেকে মেজর আলী আজম তৎকালীন লেফটেন্যান্ট এবং মেজর আবু উসমান চৌধুরী তার নেতৃত্বে এই মাঠে ইপিআর, তৎকালীন ইপিআর এবং ছাত্র জনতা, আনসার, ভিডিপি যারা ছিল তাদের নিয়ে আমরা কুষ্টি আক্রমণ করেছিলাম। সম্ভবত তারিখ ছিল 29শে মার্চ। আমরা সেই যুদ্ধে তাদের পরাজিত করে আবার ফিরে এসেছিলাম এখানে। এপ্রিল চুয়াডাঙ্গায় স্বাধীন বাংলাদেশ প্রথম রাজধানী গঠন করা হবে পরিকল্পনা ছিল, আমরা সেদিন উপস্থিত হয়েছিলাম। হঠাৎ করে এইটা জানাজানি হয়ে যায়, পাক সেনাতে সোর্সরা জানতে পারে পাকিস্তানিরা এবং সাথে সাথে চুয়াডাঙ্গা বোম্বিং শুরু করে। বোমারু বিমান দিয়ে বোম্বিং শুরু করে। সেই সময় আমাদের বিশিষ্ট সাংবাদিক, বিদেশি সাংবাদিকরাও সেই সময় সেই ছবি তুলেছিল। মার্ক টালির মতো একজন সাংবাদিক চুয়াডাঙ্গায় এসেছিল সেদিন। এরপরে এখান থেকে যোদ্ধারা বা বিডিআর তারা সবাই আস্তে আস্তে সেই মেহেরপুরের ভবের পড়া আম্রকাননে উপস্থিত হয় এবং পরবর্তীতে 17 এপ্রিল স্বাধীন বাংলার সরকার গঠন করে। এরপরে আমরা আস্তে আস্তে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। তো যে কারণে আলমডাঙ্গার উপর সবচেয়ে বেশি নৃশংসতা হয়েছিল। বৃহত্তর কুষ্টিয়ার এই যে বৌদ্ধভূমিতে এত মানুষ খুন করা হয়েছিল, সেই
সেই সময়কার কর্নেল গফুর, তারপরে মেজর রানা, ক্যাপ্টেন এজাজ, হয়তো নামগুলো আর এখন মনে নাই, এরা এখানে ছিল, এই ওয়ার্দায় ক্যাম্প করেছিল। তারা এখানে নারী নির্যাতনের হোলি খেলা করতো তারা, এমন একটি অবস্থা। এইখানে পরবর্তীতে আর্মি ক্যাম্প হয়েছে এই কিছু ভবনে, এরপর থানায়, এরপর ওই চারতলা, এরপরে ওই রেলগুলি, এখানে সব আর্মি ক্যাম্প বসানো হয়েছিল, নৃশংস অত্যাচার করা হয়েছিল। এর কারণ হচ্ছে যে আলমডাঙ্গা এই মাঠ থেকেই প্রতিরোধ যুদ্ধটা সূচনা করা হয়েছিল, যে কারণে আলমডাঙ্গা বাসের পরে চরম থেকে চরম অত্যাচার যেমন হয়েছিল, মুক্তিযোদ্ধাও আস্তে আস্তে সংগঠিত হয়েছিল। আমরা সেই সময়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে সীমান্ত ছাড়া এত যুদ্ধ একটি থানাতে হয়নি। সংগঠিত হয়ে গেলাম যে আমরা 1971 সালের 12ই নভেম্বর ওরা আলমডাঙ্গা ঘিরে যত বিহারি ছিল, যত মালয়েশিয়া পুলিশ ছিল, আমরা প্রতিরোধ করেছি, তাদের হত্যা করার চেষ্টা করেছি। এই যুদ্ধে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার সাথে থাকা আমাদের গ্রামের আশরাফালী আসু ভাই, আমাদের নান্নু ভাই, আমাদের টগর ভাই তার আগেই শহীদ হয়েছে, চুপচাপ এইভাবে আনসার আলী, এইভাবে অনেকেই শহীদ হয়েছে। তো এত কিছুর পরে এই বিজয়টা এত সহজভাবে আসে। আজকে আমাদেরকে একটু কথা বলতে হয়, যদিও অনেক বিধিনিষেধ আসে, আমরা জয় বাংলার স্লোগান দিতে পারছি না। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের সুযোগ্য ইউনো সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আলমডাঙ্গার যে ইতিহাস মুক্তিযুদ্ধের, এটা সারা বাংলাদেশের মধ্যে একটা অকল্পনীয় বিষয়, যেটা সবেদারি কিছুটা ব্যাখ্যা দিয়ে বলে গেছেন। এটা একটা সত্যিকার বললেও ভুল হবে না, মুক্তিযোদ্ধার সত্যিকার। কারণ মুক্তিযুদ্ধে যে ওরা যে আমাদেরকে চর্চা করবে, মারধর করবে পাক বাহিনীরা, এটা যখন জানতে পারল ঢাকা কেন্দ্র মুক্তিযোদ্ধা যে কমান্ড কাউন্সিল ছিল, তখনই তারা চলে গেল যে না, বর্বরভাবে প্রথমে তারা রাজারবাগ পুলিশ আমাদের একটা কমিটি ছিল, এবং খুবই গোপনীয় এবং খুবই সুন্দরভাবে পরিচালনার জন্য যে কমিটি ছিল, সেই কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের সাফাইদুল ইসলাম, মৌলানা সাফাইদুল ইসলাম, তিনি মুক্তিযোদ্ধা সংগঠক এবং মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, এবং ডক্টর শাহাবুদ্দিন সাহেব, এবং সেই কমিটিতে ছিলাম আমি, মৌলানা আব্দুল রশিদ। এই তিনজন আমাদের সেই কন্ট্রোল রুম থেকে এই চুয়াডাঙ্গাকে প্রতিরোধ যুদ্ধ 26 থেকে 27 এপ্রিল 17 এপ্রিল পর্যন্ত চলল। তখন আমরা এটা করছি। আপনারা কল্পনা করতে পারবেন না, মুক্তিযোদ্ধার যারা আসবে তাদেরকে এখানে এসে এই পাশে ডাক বাংলায় শুকনো খাবার এত পড়ে গেল যে কয়েক বস্তা হয়ে গেল। মুক্তিযোদ্ধারা আসে, যায়, কুষ্টিয়া যায়, কুষ্টিয়া থেকে আবার ফ্লাইট দিয়ে চলে আসে, তাদের হাতের লাঠি এবং ফালা সড়কি তীর ধনুক নিয়ে। আবার যেগুলো জখম হয়ে আসে সেগুলোকে এখানে আবার ট্রিটমেন্ট দেওয়া হয়, দিয়ে আবার বাড়ি দেওয়া হয়। এই স্বর্ণপুরের প্রতিরোধ যুদ্ধ যে চললো, এই যুদ্ধকালীন এটার সত্যিকারভাবেই এটা একটা খুবই আমাদের জন্য, আলমডাঙ্গা চৌনাবাসীর জন্য অহংকার বিষয়। চৌনাতে এপ্রিল 10ই এপ্রিল আমাদের ওখানে অস্থায়ী রাজধানী গঠন করা হবে। সেই সময় কথা না বললেই না, দু একটা কথা বলেই আমি শেষ করছি। দুঃখের চেয়ে লজ্জাই হয় বেশি।
যে দরজা রাখার জায়গা নেই। আজ মুক্তিযোদ্ধারা যেখানে জুতোর মালা পায়, মুক্তিযোদ্ধারা যখন চড় খায়, সে কথাই না বলে পাওয়া যায়। আর আমরা মুক্তিযোদ্ধারা হাসি হাসি দেখি, আর কি বলে বগলে আপনি দেখি ও ঠিকই হচ্ছে, ও বদমাইশ। দুঃখের চেয়ে লজ্জায় হয় বেশি। এই 8 তারিখের ঘটনা সামান্য গুলি, একদল নিয়ে গেল লিয়াকত সাহেবের বাড়ি, আর একদল নিয়ে গেল আর এক জায়গায়, আমাকে নিয়ে গেল আর এক জোড়া ফোর্স দিয়ে আর এক জায়গায়। মুক্তিযোদ্ধাদের দল 5-3 কারণ কি? কারণ হচ্ছে আমরা ইউনাইটেড না। আসলে কথাটা ঠিক না মিথ্যা? মিথ্যা কথা আমি বলি না। আমরা দল হবে কেন? আমাদের দল হল মুক্তিযোদ্ধা দল। আমাদের একটাই দল হল মুক্তিযোদ্ধা। আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারা আলাদা হবেন না। আর আমার ভাই, আমি চিন্তাম না বলতে, রহমান সাহেব এখন নাকি বজরুল পীর, আমাদের পীর সাহেব বজরুল, উনি আমাদের যখন যা ডাকবেন আমরা সবাই একমত, ওনার কথা মতন আমরা চলব। বলেন মুক্তিযোদ্ধা ভাইরা, হাত তুলে বলেন, যারা যারা মুক্তিযোদ্ধা আছে তাদের সেই লোকটার কথার মতন আমরা চলব। যদি না চলি তাহলে যার যার খুশিতে সে চলে যাবে, যে দল করেন না। কিন্তু আমাদের একটা জিনিস বলি, আমি শেষ করছি। একটা রেড সাপ ওই রাস্তায় যাচ্ছে, দুটো চাকা একসাথে মিল করেছে কি কৃষি, তার নাম কি ধুনু। ওই ধুনু যদি বলবে ওই 3.5 হাত ধুনু লাগবে। 1 ইঞ্চি বেশি হলেও হবে না, 1 ইঞ্চি কম হলেও হবে না। তা আমাদের কথা হচ্ছে যাই তাই করে আমার 3.5 হাত ধুনু ঠিক রাখতে হবে। মুক্তিযোদ্ধায় যত দল হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন সাবু মহোদয়কে। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য, আলোচনার এই সবার এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ডাক্তার শারমিন আক্তার, UASFPO আলমডাঙ্গা। আজকের এই দিনে দীর্ঘ 24 বছরের গ্লানির অবসানের একটা দিন। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। আজ আমার সামনে যে কিংবদন্তীরা আছেন, আমাদের সৌভাগ্য যে আমরা সরাসরি তাদের মুখ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনতে পাচ্ছি। পরবর্তী প্রজন্ম শুনবে যে মুক্তিযুদ্ধের ইতিহাসের এই যে কিংবদন্তি যারা আছেন, তাদের সান্নিধ্য থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনা, সম্মুখ থেকে দেখা, এই সৌভাগ্য একসময় পরবর্তী প্রজন্ম আর হবে না। তাই এখানে বীর মুক্তিযোদ্ধা সম্মানিত যারা আছেন, তাদের অনুরোধ করব যাতে পরবর্তী নেক্সট যে প্রজন্ম আছে তাদের কাছে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস গল্পগুলো পৌঁছে দেবেন, তারা যেন জানতে পারে। আজকের এই দিনে আমি স্মরণ করি 30 লক্ষ শহীদের, যাদের রক্তের বিনিময়ে পাওয়া আমার এই স্বাধীনতা। 2 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রম ও ইজ্জতের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধাভার স্মরণ করি। আজকে যারা হারিয়েছেন তাদের আপন জনদের, তারা অশ্রুসিক্ত নয়, আমার সামনে যে উপদেষ্টা আছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আর যারা হারিয়েছেন সেই পরিবারের, তারাই বোঝেন যে তাদের কি হারিয়েছেন, কিন্তু তাদের গর্ব করার মতন বিষয়, বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে সেই অকুতোভয় বীর সৈনিকরা, অত্যন্ত গর্ব করার মতো।
আমরা সামনের দিকে এই আমাদের যে মুক্তিযোদ্ধারা আছেন আমি যেটা বলতে পারি যে আমরা আমাদের আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতা থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যাবেন, আলমডাঙ্গা থানা পুলিশ আপনাদের পাশে আছে। আমরা যেন এই স্বাধীনতা সুযোগ হয়েছে, এটি আমার জীবনের একটি অনন্য অভিজ্ঞতা। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। একজন বীর মুক্তিযোদ্ধা, উনি অত্যন্ত, কিন্তু এক সময় সম্ভব ছিল না। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, আমার সাবজেক্ট ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো সেখানে এই সিভিল সার্ভিসের যে ইতিহাস আমি যখন পড়েছি তখন দেখেছি যে ব্রিটিশ আমলের যে সিভিল সার্ভিস ছিল, এমনকি সিএসপি যখন ছিল অর্থাৎ সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সেই সময় বাঙালিদের রিপ্রেজেন্টেশন একেবারেই কম ছিল। তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি পান্না একটা কথা বলতে পারছি, এই জায়গায় আমার সুযোগ হয়েছে, সেটা আপনাদের মতো বীর মুক্তিযোদ্ধারা আপনাদের অবদানের কারণে এই বাংলাদেশ আমরা পেয়েছি, এই সুযোগ আমাদের হয়েছে। আপনাদের সকলের প্রতি আমি আবারও শ্রদ্ধা নিবেদন করি, আমি কৃতজ্ঞতা জানাই। আছে সেটার পক্ষ থেকে আমি এটি রং করার ব্যবস্থা নিয়েছি, কিন্তু আমার ওই সময় এভাবে আমিও অনুভব করেছি বিষয়টি যে শহীদদের আসলে নাম ফলক থাকা দরকার। এমনকি বাইরের কেউ হঠাৎ করে, যেমন আমি কিন্তু আলমডাঙ্গার কেউ না, হঠাৎ করে এসে যখন আমি এটি দেখেছি আমাকে কিন্তু বুঝিয়ে দিতে হয়েছে কাউকে যে এখানে আসলে কি এবং এটার তাৎপর্য কি। তো আমি এই বিষয়টি খুব আন্তরিকতা দিয়ে আমি চেষ্টা করব যে আমার প্রথম কাজ হবে এখানে শহীদদের ফলকগুলো দিয়ে দেওয়া যায় কিনা, এটাকে শহীদদের কবরস্থান বা মাজার হিসেবে প্রতিষ্ঠিত করা যায় কিনা, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এর মধ্যেই আমি অনেক বিষয় পেয়েছি যেগুলো আমি স্পেশালি নোট ডাউন করেছি। আমি আমার জায়গা থেকে উপজেলা প্রশাসন আলমডাঙ্গার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেগুলো আমি করার চেষ্টা করব। একটি বিষয় বলতে চাই, কয়েকজন বলেছেন যে ভাতার বিষয়টি এবং আপনাদের যে মেডিকেলের যে একটা ফ্যাসিলিটিস দেয় সেটি আসলে অনেক ক্ষেত্রেই নামমাত্র থাকলেও বাস্তবে আপনারা অনেক ভোগান্তি শিকার হচ্ছেন। এটি যে জায়গায় বলা দরকার, আমার যদি সুযোগ হয় আমি অবশ্যই আপনাদের পক্ষে বলার চেষ্টা করব। আপনারা আরেকটি কথা বলেছেন যে এখানে শহীদদের যে কবরস্থান, যেখানে আজকে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি, আসলে এই আলমডাঙ্গাতে আমার খুব অল্প সময় হলো এখানে আমি যোগদান করেছি। গত 9 তারিখে আমি খুব সামান্য সময় পেয়েছি প্রস্তুতি গ্রহণের জন্য। আমি প্রথম যেদিন এটাতে পরিদর্শন করতে যাই সেদিন আমি দেখলাম যে আসলে একেবারে জরাজীর্ণ অবস্থা, ওরকম। আসসালামু আলাইকুম, আমি নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা। আমার একটি পেজও প্রতিষ্ঠান আছে ড্রিম কেক হাউস। তো আজকে নয়, কালকে থেকে আমাদের মেলা শুরু হয়েছে, বিজয় মেলা। আমরা এখানে 25টা স্টল নিয়েছি নারী উদ্যোক্তারা, আলমডাঙ্গার নারী উদ্যোক্তারা মিলে। এটা সম্পূর্ণ সহযোগিতায় আছে আমাদের উপজেলা প্রশাসন। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল করছি, প্রত্যেকটা উদ্যোক্তায় অনেক খুশি। আর আমরা এরকম মেলা আসলে প্রত্যেক বছরই চাই উপজেলা প্রশাসনের কাছে, এবং আমাদের অনেক পরিচিতি বাড়ে এরকম মেলা হলো।
অনুষ্ঠানটা আমি সেই অনুষ্ঠানে ছিলাম। অনুষ্ঠান শেষে যখন আমি ফিরছিলাম দেখি যে একটা বাচ্চা কাঁদছে। তখন আমার সাথে সাংবাদিক আলামী খুব ভালো লেগেছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্যে। আমি অন্যান্য উপজেলাতে কথা বলেছি, জীবননগরে কথা বলেছি, দামোহদাতে কথা বলেছি। তারা আমার কাছে অনেকটা শেয়ার করেছে যে ভাই পারলে তোমরা দু একজন উদ্যোক্তা আমাদেরকে ভাগ দাও, আমাদের এখানে এরকম পার্টিসিপেট করার লোক পাচ্ছি। কিন্তু আমি ভীষণ আনন্দিত যে আমার প্রথমে কিন্তু স্টল সংখ্যা 22 বা 23 এরকম একটা সংখ্যা ছিল, কিন্তু অনেকের আগ্রহের কারণে আমাকে সংখ্যা বাড়াতে হয়েছে। এই যে একটা উদ্যম, এটি আমার সার্থকতা। আমি স্টল ঘুরে ঘুরে দেখেছি এখানে অনেক নারী উদ্যোক্তা আছে, এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি একজন নারী হিসেবে নারীরা যে এখন অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠছে, উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে, সেই বিষয়টিও আমি এখানে রিফ্লেকশন দেখেছি। অনেক প্রত্যেকটা স্টলের কথা হয়তো আলাদা করে বলতে পারবো না। এখানে কিছু কিছু স্টলে দেখেছি স্থানীয় যে পিঠা, আমার এটা একটা ভিন্ন অঞ্চল আমার জন্য। এখানে চাকরি করার সুবাদে আমি এই অঞ্চলের যে একটা কালচার, সেটা কিন্তু ওই অঞ্চলের খাদ্যাভ্যাস, পিঠাপুলি এটার মাধ্যমে ফুটে ওঠে। আমি সেটা দেখে এই অঞ্চলের কালচার সম্পর্কে জেনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আমি একটা স্টল দেখেছি যেখানে হচ্ছে আর্ট গ্যালারি, আমাদের কিছু তরুণ প্রজন্মের ছাত্ররা সেটাতে অংশগ্রহণ করেছে, অত্যন্ত মেধাবী। তারা প্রত্যেকেই জাতীয় পর্যায়ে যাওয়ার মেধা তাদের মধ্যে আছে। আমি প্রত্যাশা রাখি একদিন তারা সেই জাতীয় পর্যায়ে যাবে, আমরা দেশ জুড়ে তাদের সুনাম হবে। আমি বেশ কয়েকটি স্টল দেখেছি যেখানে তারা হাতের কাজের বিভিন্ন পণ্য রেখেছে, সেগুলো ভালো লেগেছে। কারুশিল্পী আসলে এখন আর নাই, অনেক ক্ষেত্রেই এগুলো বিলুপ্ত হওয়ার পথে, তো এগুলো ধরে রেখেছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এখানে একটি গ্যালারি আছে, চিত্র প্রদর্শনী, তাদের সাথে আমার মনে হয় সবচেয়ে বেশি সময় দিয়ে দেখেছি, কারণ প্রত্যেকটি ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। এবং আমাকে যখন এই স্টলের বিশেষ করে আমাদের ছাত্র প্রতিনিধি আরাফাত আছেন, তার সাথে আমার খুব ভালো যোগাযোগ, সে আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিল যে স্যার বলেন তো যে কোন 3টা পুরস্কারের যোগ্য। আমি কিন্তু বলতে পারিনি, কারণ যখন যেটা দেখছি আমার সেটাই ভালো লাগছে, আমার মনে হচ্ছে প্রথম পুরস্কার হওয়া উচিত। তো আমি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদেরকেও যেরকম অভিনন্দিত করি, অন্য যারা আছেন প্রত্যেকেই কিন্তু আপনারা পুরস্কার পাওয়ার যোগ্য, আমি সবাইকে অভিনন্দন জানাই। এবং স্টলের একটা বিষয় ছিল বিগত সময়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়। আমি এবার একটু স্ট্র্যাটেজি ভিন্ন নিয়েছি। আমার মনে হয়েছে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই উৎসাহিত হোক, এই জন্য আমি ফার্স্ট সেকেন্ড থার্ড না করে প্রত্যেককে কিছু একটা শুভেচ্ছা স্মারক দিতে চেয়েছি। আশা রাখি যে আপনারা উৎসাহিত হবেন এবং আমি অনুপ্রেরণা পাবো এটাতে। তো সার্বিকভাবে আমি বলবো যে আজকের এই মেলাতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। তারা না থাকলে আসলে বিজয় মেলার যে সার্থকতা সেটি হতো না, এবং এটা উদযাপন করাও সম্ভব হতো না, আয়োজন করাও সম্ভব হতো না। আর বিশেষ করে আমার বলবো মেলার প্রাণ হচ্ছে আমার দর্শকরা। আমি সেই প্রথম দিন থেকে দেখেছি যে ভীষণ ভিড়, এখানে অনেক মানুষ হয়েছে, অনেক জনসমাগম হয়েছে, তারা বেশ উপভোগ করেছে 3 দিন ধরেই এখানের যে আয়োজন। তো সার্বিকভাবে আমার আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবশেষে বলে নিই, উপজেলা প্রশাসন আলমডাঙ্গার এই ক্ষুদ্র আয়োজনে ভুল ত্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আবার কোনো বিজয় মেলায় আপনাদের সাথে দেখা হবে। উপজেলা প্রশাসন আলমডাঙ্গার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। যুব সংস্থার পক্ষ থেকে একটি আমাদের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী বিষয় মহোদয়ের হাতে একটা শুভেচ্ছা স্মারক একটি ফটোগ্রাফি তুলে দিচ্ছেন। চমৎকার একটি ছবি, সেটি ম্যাম যখন পরিদর্শনে যান সব ছবি ওনার ভালো লেগেছে। এর ভিতরেও ভালোর ভিতরে কখনো কখনো কোনো একটা ছবি বেশি ভালো লাগে, আমাদের একটু বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এরকম একটি ছবি ওনার হাতে জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার প্রতিনিধিরা তুলে দিলেন।
আগে